এইচএসসির জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ হলো দ্য গ্রেটা ইফেক্ট, যেটা গ্রেটা থুনবার্গের নিয়ে লেখা। তো দেখো আজকের আলোচনায় কি কি থাকবে, এই প্যাসেজের খুব দারুণ একটা ব্যাখ্যা দেওয়া থাকবে। পরে এই প্যাসেজের সামারি, যে ফ্লো চার্ট, এমসিকিউ, কোশ্চেন, মানে এক কথা হলো 35 মার্কের সম্পূর্ণ আলোচনা বাংলায়, সহজ বাংলায় ধরে ধরে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, আশা করি এই প্যাসেজে তার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি দ্য গ্রেটা ইফেক্ট। গ্রেটা থুনবার্গ, তোমরা নাম অলরেডি শুনেছ। গ্রেটা থুনবার্গ ইজ অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। তিনি হলেন একজন পরিবেশবাদী কর্মী। কিছুদিন আগেও যখন তোমার এই যে ফিলিস্তিনে বা গাজাতে যখন হামলা চালাচ্ছে ইসরায়েল, তখন এই গ্রেটা থুনবার্গ কিন্তু সমুদ ফ্লোটিলা নামে মানে খাদ্য নিয়ে জাহাজে করে তিনি সাহায্য করতে গিয়েছিলেন ফিলিস্তিনে বা গাজাতে। তো সেই গ্রেটা থুনবার্গ উনি হলেন একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, পরিবেশবাদী কর্মী। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, সুইডেন ইন 2003। সে 2003 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেছিল। হোয়েন শি ওয়াজ 8, যখন তার বয়স ছিল 8 বছর, শি স্টার্টেড লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তখন থেকে সে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানা শুরু করে। দ্য মোর শি লার্নড, দ্য মোর ব্যাফেলড শি বিকেম। সে যতই জানলো জলবায়ু পরিবর্তন সম্পর্কে, সে ততই হতভম্ব হয়ে গেল। ব্যাফেলড, হতভম্ব হয়ে গেল। কেন? কারণ টু হোয়াই সো লিটল ওয়াজ বিং ডান অ্যাবাউট ইট। কারণ এই জলবায়ু পরিবর্তন নিয়ে খুব কমই কাজ করা হচ্ছিল। মানে কেন এত কম কাজ করা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে, এটার জন্য সে যতই জানলো ততই হতবাক হয়ে গেল। অ্যাট দ্য এজ অফ 11 বছর বয়সে, গ্রেটা বিকেম সো স্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ দ্যাট শি টেম্পোরারিলি স্টপড স্পিকিং। 11 বছর বয়সে সে জলবায়ু পরিবর্তন সম্পর্কে এতটাই কষ্ট পেল যে সে সাময়িকভাবে কথা বলাই বন্ধ করে দিল। গ্রেটা হ্যাজ অ্যাসপারগার সিনড্রোম। গ্রেটার অ্যাসপারগার সিনড্রোম আছে। এই অ্যাসপারগার সিনড্রোমটা কি? কমা দিয়ে তার পরিচয়টা দিচ্ছে দেখো, আ কন্ডিশন, এমন একটা অবস্থা, দ্যাট অ্যাফেক্টস হাউ পিপল সোশ্যালাইজ। মানুষ কিভাবে সমাজের সাথে মিশবে তার উপরে প্রভাব বিস্তার করে হলো অ্যাসপারগার সিনড্রোম। এরপরে কেউ যদি অ্যাসপারগার সিনড্রোম জানতে চাও, এই যে আমি নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে, একদম মানে বিস্তারিতভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছি অ্যাসপারগার সিনড্রোমটা কি। ধরে নেওয়া একটা মানসিক সমস্যা। বাট গ্রেটা ভিউজ হার কন্ডিশন অ্যাজ এ পজিটিভ, কলিং ইট হার সুপার পাওয়ার। কিন্তু এই অ্যাসপারগার সিনড্রোমটাকে, এই যে মানসিক সমস্যা আমি যেটা বলছি আর কি, যদিও মানসিক সমস্যা বলা ঠিক না, এই যে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, তো যাই হোক, এই সমস্যাটাকে সেটা ইতিবাচক অবস্থা হিসেবে মনে করে এবং এটাকে তার সুপার পাওয়ার বলে সে দাবি করে, যে এই আমার এই সমস্যাটা হলো আমার সুপার পাওয়ার। She says it helps her see the world in black and white. সে বলছে এটা আমাকে এই পৃথিবীকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করেছে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হলো কমপ্লিটলি, এটা একটা ফ্রেজ, এর মানে হলো কমপ্লিটলি। অ্যান্ড দেয়ার আর নো গ্রে এরিয়াস হোয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। আর যখন এটা জলবায়ু পরিবর্তন নিয়ে যদি বিষয়টা হয়, তাহলে সেখানে কোনো দ্বিধা থাকে না। নো গ্রে এরিয়াস, এটা মানে কোনো দ্বিধা, হ্যাঁ, মানে কোনো দ্বিধা না থাকা, কোনো সমস্যা না থাকা, কোনো হেজিটেশন না থাকা, এটাকে বলা হচ্ছে নো গ্রে এরিয়াস, কোনো কনফিউশন না থাকা। তাহলে কি হলো, বলছে এই সমস্যার কারণে সে সম্পূর্ণ পৃথিবীকে সম্পূর্ণরূপে জানতে পেরেছে এবং বিষয়টা যদি হয় জলবায়ু পরিবর্তন নিয়ে, তাহলে আর কোনো কনফিউশনই থাকে না। ইন অগাস্ট 2018 সালের অগস্ট মাসে, গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশান। এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ লাইন শুরু হচ্ছে, বিশেষ করে ফ্লো চার্টের জন্য, কোশ্চেনের জন্য। সে সে সিদ্ধান্ত নিল সে কী করবে, পদক্ষেপ নেবে। ইনস্টেড অফ গোয়িং টু স্কুলে যাওয়ার পরিবর্তে সি মেড লার্জ সাইন, সে বড় একটা সাইনবোর্ড টাইপের তৈরি করলো, দ্যাট রেড, যেখানে লেখা ছিল স্কুল স্ট্রেক্স ফর ক্লাইমেটেড। এটা তাদের ভাষায় লিখেছিল, যার ইংলিশ ট্রান্সলেশন হলো স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য স্কুল বন্ধ বা ধর্মঘট। অ্যান্ড কামলি
শান্তভাবে স্যাট ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট, এবং এই যে সুইডেনের যে সংসদ ভবন তার বাইরে শান্তভাবে বসেছিল। এই যে দেখো সবগুলো কিন্তু অ্যান্সার, যেটা সাইনবোর্ড বানালো, তারপরে পার্লামেন্টের বাইরে বসেছিল, এই সবগুলো হলো ফ্লোচার্টের অ্যান্সার। আমরা ফ্লোচার্ট করার সময় দেখাবো। আর এইম মানে তার লক্ষ্য কী ছিল? হ্যাঁ, তার এইম ছিল টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তার লক্ষ্য ছিল এই রাজনীতিবিদদের লক্ষ্য মানে দৃষ্টি আকর্ষণ করা এবং তারা যেন এই বৈশ্বিক উষ্ণায়ন বন্ধ করার জন্য কাজ করে। এটা কিন্তু প্রশ্ন হবে যে তার এই যে স্কুল স্ট্রাইকের লক্ষ্যটা কী ছিল, এটা কিন্তু অ্যান্সার। গ্রেটাস স্ট্রাইক ওয়াজ পিকড আপ বাই দ্য সুইডিশ মিডিয়া। আর গ্রেটার এই যে স্কুল ধর্মঘট, এটা সুইডিশ যে মিডিয়া ছিল, সংবাদ মাধ্যম ছিল, তার এটা তুলে ধরেছিল। অ্যান্ড দ্য ওয়ার্ড স্টার্টেড টু স্প্রেড। আর তার এই কথাটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে শুরু করলো। স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া। সুন অ্যানাফ টেন্স অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, খুব শীঘ্রই 10,000 শিক্ষার্থী মানে সারা বিশ্বব্যাপী মানে সারা বিশ্ব থেকে 10,000 শিক্ষার্থী জয়েন্ট হার ফ্রাইডেজ ফর ফিউচার স্ট্রাইক। তারা মানে সারা বিশ্ব থেকে 10,000 শিক্ষার্থী এই স্ট্রাইকে যোগদান করলো। আর স্ট্রাইকের হ্যাশট্যাগটা কী ছিল? ফ্রাইডেজ ফর ফিউচার, ভবিষ্যতের জন্য শুক্রবার। ঠিক আছে, তো দেখো আমাদের মনে হতে পারে শুক্রবার তো এমনিতে স্কুল বন্ধ, সেটা হলো আমাদের দেশের জন্য, তাদের না। তাদের সাধারণত সানডে স্কুল বন্ধ থাকে। স্কিপিং স্কুল অন ফ্রাইডেজ, এই যে শুক্রবারে তারা স্কুল স্কিপ করতো। স্কিপ করা মানে হলো ত্যাগ করা, বাতিল করা, এড়িয়ে যাওয়া, হ্যাঁ, বা আমরা ফাঁকি দেওয়া বলতে পারি। টু প্রোটেস্ট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনের বিপক্ষে প্রতিবাদ করার জন্য শুক্রবারে তারা স্কুল ত্যাগ করতো বা স্কুলে যেত না। ইন মার্চ 2019 সালের মার্চ মাসে ক্লাইমেট ক্যাম্পেইনার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী যারা জলবায়ুর কর্মী আছে, জলবায়ু নিয়ে যারা কাজ করে, অ্যান্ড ইন্সপায়ার্ড বাই গ্রেটা, এবং যারা গ্রেটার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, তারা সবাই মিলে কেম টুগেদার, সবাই একত্রিত হয়েছিল টু কোঅর্ডিনেট দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য প্রথম বৈশ্বিক ধর্মঘট আয়োজন করেছিল। ওভার 1.6 মিলিয়ন পিপল ফ্রম 125 কান্ট্রিজ টুক পার্ট। আর এই বৈশ্বিক ধর্মঘটে 125টা দেশ থেকে 1.6 মিলিয়ন মানে 16 লাখ মানুষ যোগদান করেছিল। সিন্স হার স্ট্রাইক বিগ্যান, যেদিন থেকে তার ধর্মঘট শুরু হয়েছিল, গ্রেটাস লাইফ ওয়াজ বিকেম আ হুইল উইন্ড, সেদিন থেকে তার জীবনটা ঘূর্ণি বায়ুর মতো হয়ে গেল, মানে খুব গতিশীল হয়ে গেল, মানে ঘূর্ণিঝড়ের মতো তার জীবনটা এগিয়ে গেল। শি হ্যাজ গিভেন রোজিং স্পিচেস টু পলিটিশিয়ানস, সে বিভিন্ন রাজনীতিবিদদের উদ্দেশ্যে মানে বক্তব্য দিয়েছিলেন। কেমন বক্তব্য? অনুপ্রেরণামূলক বা জাগানিয়া বক্তব্য যাকে আমরা বলতে পারি। টু দ্য ইউ পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্টে, দ্য ইউকে পার্লামেন্ট, ইউকের পার্লামেন্টে মানে যুক্তরাজ্যের সংসদে, টু প্রোটেস্টার্স, এবং যারা প্রতিবাদী আছে তার মতো তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, অ্যান্ড মোর, আরও অনেকের উদ্দেশ্যে। শি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন ডকুমেন্টারিজ, সে বিভিন্ন প্রামাণ্যচিত্র মানে তাকে নিয়ে অনেক প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে। অ্যান্ড হ্যাড লোডস অফ বুকস অ্যান্ড আর্টিকেলস রিটেন অ্যাবাউট হার, তার সম্পর্কে গাদা গাদা বই এবং বিভিন্ন প্রতিবেদন লেখা হয়েছে। শি হ্যাজ ইভেন বিন নমিনেটেড ফর এ নোবেল পিস প্রাইজ, এমনকি সে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছিল। নোবেল পুরস্কার পায় নাই, কিন্তু ওই শর্ট লিস্টে তার নামটা মনোনীত হয়েছিল। ইন অগাস্ট 2019, যখন তার বয়স 16 বছর, 2019 সালের আগস্টে, গ্রেটার ট্রাভেলড অন এ উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড বোট ফ্রম প্লাইমাউথ ইউকে টু নিউ ইয়র্ক ইউএসএ। দেখো খুব এই লাইনটা খুব দারুণ একটা লাইন। সে বলছে মানে সে ইউকে মানে যুক্তরাজ্য, সে যুক্তরাজ্যের প্লাইমাউথ থেকে নিউ ইয়র্কের মানে আমেরিকা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটা বোটে করে। সে বোটটা কেমন ছিল? যেটা বায়ুচালিত এবং সৌরশক্তি চালিত একটা নৌকা, সেটাই করে সে যাত্রা শুরু করেছিল ইউকে থেকে ইউএসের উদ্দেশ্যে। দ্য জার্নি টুক 15 days, আর এই যাত্রা তার 15 দিন সময় লেগেছিল। এখন দেখো সে কিন্তু প্লেনে যেতে পারতো,
কিন্তু যায় নাই কেন? কারণ সে কিন্তু জলবায়ু মানে পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন করছে। আর প্লেনগুলো কি হয় যে জ্বালানিগুলো ব্যবহার করে সেইগুলো আমাদের পরিবেশকে দূষিত করছে। এজন্য সে তার যে আন্দোলনের প্রতি সম্মান রেখে কিন্তু যে এমন যানবাহন ব্যবহার করেছে যেটা দ্বারা পরিবেশ বিন্দুমাত্র দূষিত হচ্ছে না। হার প্যাশনেট স্পিচ, মানে তার খুব আবেগঘন বক্তব্য, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এমটি ওয়ার্ডস। সে বক্তব্য দিয়ে বলছে, তোমরা তোমাদের এই নিরর্থক বা অন্তঃসার শূন্য কথা দ্বারা আমার শৈশব এবং আমার স্বপ্নকে চুরি করেছ। উই আর ইন দ্য বিগিনিং অফ এ ম্যাস এক্সটিংশন, আমরা একটা গণ বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছি। অ্যান্ড অল ইউ ক্যান টক অ্যাবাউট ইজ মানি, আর তোমরা শুধুমাত্র টাকা নিয়েই কথা বলতে পারো, টাকা নিয়েই কথা বলো। অ্যান্ড ফেয়ারি টেলস অফ এটার্নাল ইকোনমিক গ্রোথ, এবং চিরস্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধির রূপকথার গল্প শোনাও আমাদেরকে। হাউ ডিয়ার ইউ, তোমাদের এই সাহস হয় কীভাবে? তার মানে আমরা যে দিনকে দিন বিভিন্ন মিল ফ্যাক্টরি তৈরি করছি, এগুলো দ্বারা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, কিন্তু পরিবেশ যে দূষিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এদিকে আমাদের খেয়াল নাই। ঠিক আছে, এইটা নিয়ে তোমরা বলছে। আর আর গ্রেটা কিন্তু এইটা নিয়ে আন্দোলন করতে গিয়ে তার শৈশবকে হারিয়েছে। শৈশবের যে ছেলে মানুষপনা ছিল সেটা সে ভোগ করতে পারে নাই। এই অল্প বয়স থেকে সে আন্দোলন করে যাচ্ছে, তাই বলছে ইউ হ্যাভ স্টোলেন মাই চাইল্ডহুড। ওকে, তারপরে হ্যাজ ড্রন মাস অ্যাটেনশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর এই কথাটুকু সারা বিশ্বব্যাপী অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল। থুনবার্গ ওয়াজ নোন ফর চেঞ্জিং হাউ পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। থুনবার্গ পরিচিত ছিল যে মানুষ জলবায়ু সম্পর্কে কিভাবে চিন্তা করে এবং কিভাবে কাজ করে সেই সিস্টেমটাকে পরিবর্তন করে দেওয়ার পদ্ধতির জন্যই থুনবার্গ পরিচিত ছিল। দেখো, ও নোন ফর পরিচিত ছিল কিসের জন্য? চেঞ্জিং, পরিবর্তন করতে। কি পরিবর্তন করেছিল? হাউ সাম পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, কীভাবে কিছু মানুষ জলবায়ু সম্পর্কে কাজ করে এবং চিন্তা করে, সেটাই সে চেঞ্জ করে দিয়েছিল। হার ইম্প্যাক্ট ইজ কল্ড দ্য গ্রেটা ইফেক্ট, আর তার এই যে প্রভাবটা, এটার নামই হলো গ্রেটা ইফেক্ট, যেটা আমরা প্যাসেজের নাম দেখেছিলাম। গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্কস, গ্রেটা রোজা পার্কের নাম উল্লেখ করেছিল। আর রোজা পার্কটাকে এই যে কমার পরে পরিচয় দেওয়া আছে, দ্য সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট, একজন সাধারণ নাগরিকদের অধিকার কর্মী, মানে মানুষের অধিকার নিয়ে যিনি আন্দোলন করেন। অ্যাজ ওয়ান অফ দ্য হার গ্রেটেস্ট ইন্সপাইরেশনস, আর এই রোজা পার্ক হলো গ্রেটা থুনবার্গের একটা মানে আর গ্রেটেস্ট ইন্সপাইরেশনস, মানে বড় অনুপ্রেরণা হিসেবে তাকে উল্লেখ করেছিল। আর রোজা পার্কটাকে একজন মানবাধিকার কর্মী। ইন দ্য 1950s, 1950-এর দশকে রোজা স্পার্কড, এই পার্ক কিন্তু তার নাম, আর এই স্পার্ক মানে সৃষ্টি করা, আগুন জ্বালিয়ে দেওয়া, স্ফুলিঙ্গ তৈরি করা। আর সিভিল রাইটস মুভমেন্ট, এটা নাগরিক অধিকারের আন্দোলন সূচনা করেছিল। দ্যাট ইমপ্রুভড দ্য লাইফস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিলিয়নস অফ আফ্রিকান আমেরিকানস, আর এই আন্দোলনের ফলে লক্ষ লক্ষ আফ্রিকান আমেরিকানদের জীবনের মান উন্নয়ন হয়েছিল। তাহলে দেখো, গ্রেটা থুনবার্গ এবং রোজা পার্কের ভিতরে কিন্তু একটা সিমিলারিটিস আছে। সেটা কি? রোজা পার্ক হলো সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেন, তিনি একজন হলো অ্যাক্টিভিস্ট। আবার থুনবার্গও কিন্তু একটা অ্যাক্টিভিস্ট, সে হলো জলবায়ু নিয়ে কাজ করে। তো আশা করি প্যাসেজটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সামারিতে। তো সামারিটা আমি এখানে আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। যেহেতু এটা ব্যক্তি সম্পর্কিত, সুতরাং এটা লেখাটা খুব সহজ হবে। শুধু গ্রেটের জায়গায় তোমরা সি ইউজ করবে, এটা যেন খেয়াল থাকে। আর যদি এটা লেখো কোনো সমস্যা নেই, নিজের মতো করে লিখতে পারো। এরপরে দেখছি আমরা ফ্লো চার্ট, এটাই খুবই গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট। সেটা হলো শোয়িং গ্রেটা থুনবার্গস জার্নি অফ ক্লাইমেট অ্যাক্টিভিজম। এই যে গ্রেটা থুনবার্গের যে জলবায়ু নিয়ে তার যে কর্মকাণ্ড, এই জার্নিটা নিয়ে এই যাত্রাটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। তো একটা দেওয়া আছে ডিসাইডিং টু টেক অ্যাকশন ইন অগাস্ট 2018 সালের আগস্টে সে অ্যাকশান নেওয়ার ডিসিশন নিয়েছিল। দেখো, ফ্লোচার্টটা আইএনজি দ্বারা শুরু হয়েছে, তাহলে কি বাকি অ্যান্সারগুলো আইএনজি হবে। আমি পড়ানোর সময় কিন্তু বলে দিয়েছিলাম যে মেকিং এ লার্জ সাইন ছিল না, সিটিং ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট। দেখো, আমি একটু দেখিয়ে দিলে কোথায় আছে, তোমরা নিজেদের বইয়ে দাগ দিয়ে নিতে পারো। এই যে এখানে মেড ছিল, তো আইএনজি যোগ করলে মেকিং হয়ে যাবে, মেকিং লার্জ সাইন। এখানে ছিল স্যাট ডাউন,
আইন যোগ করবো সিটিং ডাউন, তাই না? তারপরে এই যে ওয়াজ পিকড আপ বাই সুইডিশ মিডিয়া, এই ওয়াজের সাথে আইন যোগ করলে হবে বিং পিকড আপ, ঠিক আছে না? এইভাবে আমরা বাকি অ্যান্সারগুলো লিখবো যে পিকিং আপ হার স্ট্রাইক ইন সুইডেন বাই মিডিয়া, অর্থাৎ বিং পিকড আপ ওটা দিলেও হবে। তারপরে ছিল না ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ডেলিভারিং পাওয়ারফুল স্পিচেস ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস লাইক দ্য ইউএন অ্যান্ড ইইউ, এই সব জায়গায় বক্তব্য দিয়েছিল না, সব জায়গায় আমরা শুধু আইনজি যোগ করে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আমরা এখন চলে আসবো এমসিকিউতে। দেখো বলছে ব্যাফেল্ড, ব্যাফেল্ড মানে হতভম্ব হওয়া, দ্বিধান্বিত হওয়া, কনফিউজড। ওকে, সুপার পাওয়ার, সুপার পাওয়ার মানে কি? স্পেশাল অ্যাবিলিটি, মানে বিশেষ যে সক্ষমতা। ইন দ্য সেন্টেন্স হার এইম টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যান্টোনিম ফর এইম? এইম মানে কিন্তু লক্ষ্য, তো লক্ষ্যের বিপরীত শব্দ কি? পারপাসলেসনেস। পারপাস মানে লক্ষ্য বা উদ্দেশ্য, আর লেসনেস মানে হীনতা, লক্ষ্যহীনতা। হোয়াট মোটিভেটেড গ্রেটা থুনবার্গ টু বিগিন হার ক্লাইমেট অ্যাক্টিভিজম? কোন জিনিসটা তাকে এই ক্লাইমেট অ্যাক্টিভিজম করতে অনুপ্রাণিত করেছিল? এই যে এ ল্যাক অফ অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ বাই পলিটিশিয়ানস, রাজনীতিবিদরা যে জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের যে কাজের যে ঘাটতি আছে, এই ঘাটতিটার জন্যই সে অনুপ্রাণিত হয়েছিল এই কাজটা করার জন্য। হাউ ডিড গ্রেটাস অ্যাসপারগাস সিনড্রোম ইনফ্লুয়েন্স হার অ্যাক্টিভিজম? গ্রেটা থুনবার্গের যে অ্যাসপারগাস সিনড্রোম ছিল, এটা তার কাজকে কিভাবে প্রভাবিত করেছিল? ইট হেল্প হার ওয়ার্ক ইট হেল্প হার লুক আপন ক্লাইমেট চেঞ্জ ইস্যুস ক্লিয়ারলি, এর ফলে সে ক্লাইমেট চেঞ্জের বিষয়টাকে একে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করেছিল এই সমস্যাটা তাকে। ও যে দেওয়া ছিল না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে সে বিশ্বটা দেখছে, আর যদি জলবায়ু নিয়ে সমস্যাটা হয় তাহলে সেখানে তো কোনো কথাই থাকে না। আর এটা সে বুঝতে পেরেছিল কী জন্য? তার এই অ্যাসপারগাস সিনড্রোমের কারণে। এফ নম্বর দেখব হুইল উইন্ড, যেটা মানে ছিল ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিবায়ুর মতো। তো এর সিনোনিমটা কী হবে? ক্লোজলি মিন্স কী হবে? এই হেকটিক সিচুয়েশন। হেকটিক মানে হলো দ্রুততম, আর সিচুয়েশন মানে পরিস্থিতি বা অবস্থা, যেটা দ্রুত গতির অবস্থা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্রে এরিয়াস? হ্যাঁ, পড়ানোর সময় বলেছিলাম গ্রে এরিয়াস মানে হলো কনফিউশন, এই যে কনফিউজিং সিচুয়েশন, দ্বিধান্বিত অবস্থা। আর যখন নো গ্রে এরিয়াস, তার মানে দ্বিধা থাকবে না, পরিষ্কার অবস্থা। ড্রন মাস অ্যাটেনশন ইন দ্য প্যাসেজ মিনস, এই ড্রন মাস অ্যাটেনশন মানে অনেক মনোযোগ আকর্ষণ করা, এর মানেটা কি? গেইনড অর্জন করেছিল, ওয়াইড স্প্রেড নোটিস মানে ব্যাপক পরিসরের মনোযোগ। তারপরে আরেকটা দেখছি আমরা, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ গ্রেটাস স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট? এদের জলবায়ুর জন্য যে স্কুল ধর্মঘট করলো, এর উদ্দেশ্য বা লক্ষ্য বা গুরুত্বটা কী ছিল? ইট স্টার্টেড আ গ্লোবাল স্টুডেন্ট লেড ক্লাইমেট মুভমেন্ট, এর ফলে কী হয়েছিল? বৈশ্বিক ছাত্রদের দ্বারা জলবায়ুর আন্দোলনে রূপ নিয়েছিল। হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন হোয়াই গ্রেটা ইউজেস দ্য টার্ম সুপার পাওয়ার টু ডেসক্রাইব হার অ্যাসপারগার? কেন তার অ্যাসপারগারকে বর্ণনা করার জন্য সুপার পাওয়ার হিসেবে সে উল্লেখ করে? কেন? কারণ দেখো, ইট হেল্পস হার সি ক্লাইমেট ইস্যুস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু আগেও বলেছিলাম এই কথাটা। দ্য ওয়ার্ড ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব। ইন দ্য সেন্টেন্স হার ইম্প্যাক্ট ইজ কল্ড গ্রেটা ইফেক্ট মিনস, এই ইম্প্যাক্ট মানে কি? লাস্টিং ইনফ্লুয়েন্স। লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, আর ইনফ্লুয়েন্স মানে প্রভাব। বাকিগুলো হবে না। রিটেন আর্টিকেলস মানে লিখিত অনুচ্ছেদ, পাবলিক স্পিচ মানে জনগণের বক্তব্য বা জনসম্মুখে যে বক্তব্য, ফিজিক্যাল ফোর্স শারীরিক শক্তি, এগুলো তো একটা হবে না। এখানে এই লাইনে ইম্প্যাক্ট বলতে কী বোঝানো হয়েছিল? তার যে প্রভাবটা। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম ফর ক্যাম্পেইনার্স? এই ক্যাম্পেইনার মানে হলো কর্মী, তো এর সিনোনিমটা কী হবে? অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানেও কি? কর্মী। ইন দ্য প্যাসেজ মাস এক্সটিনশন মানে গণবিলুপ্তি, এর মানে কি? এ লার্জ স্কেল ডেথ অফ স্পেসিস, একটা প্রজাতির বড় অঙ্কের বা বড় পরিসরের মৃত্যু। হোয়াট ইভেন্ট মার্কড দ্য গ্লোবাল রিকগনিশন অফ গ্রেটাস ক্লাইমেট স্ট্রাইক ইন 2019? এটা পারবে, হুবহু প্যাসেজ থেকে দেওয়া আছে এটা। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ গ্রেটাস স্পেস ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড চাইল্ডহুড? এই কথাটা বলার মানেটা কি? টু এমফাসাইজেস দ্য সিভিয়ারিটি অফ ক্লাইমেট ইনঅ্যাকশন, মানে জলবায়ুর প্রতি আমাদের যে উদাসীনতা, এইটার তীব্রতা বোঝানোর জন্য বা জোর দেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছিলেন।
দ্য ফ্রেজ টেক অ্যাকশান মানে কোনো কিছু করা, মানে পদক্ষেপ গ্রহণ করা। তো এটার মানে কি? ডু সামথিং, কিছু করা। তারপর প্যাশনেট, এই প্যাশনেটের অপোজিট ওয়ার্ড কোনটা হবে? প্যাশনেট মানে আবেগঘন, আর অপোজিট মানে বিপরীত। তাহলে ইমোশনাল মানে কিন্তু আবেগঘন, এর দেখো আনযোগ করেছে, তাহলে কী হবে? আনইমোশনাল। গ্রেটাস্ট জার্নি ফ্রম ইউকে টু দ্য ইউএসএ ওয়াজ সিগনিফিক্যান্ট বিকজ, হ্যাঁ আমি পড়ানোর সময় বলেছিলাম এই লাইন থেকে প্রশ্ন হবে। তো এটা উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ ছিল কেন? কারণ ইট সিম্বলাইজড হার কমিটমেন্ট টু লো কার্বন ট্রাভেল, কারণ কম কার্বন নিঃসরণযুক্ত মানে যাত্রার প্রতি তার যে দায়বদ্ধতা ছিল সেটাই ফুটে উঠেছে তার এই যাত্রার মাধ্যমে। হাউ ডিড দ্য মিডিয়া কন্ট্রিবিউট টু দ্য স্প্রেড অফ গ্রেটাস ক্লাইমেট মেসেজ? গ্রেটাস যে জলবায়ুর যে বার্তা এটা পৌঁছাইতে মিডিয়া কী ভূমিকা রেখেছিল? বাই কাভারিং হার স্কুল স্ট্রাইক অ্যান্ড ইন্সপায়ারিং আদার্স, তার স্কুল স্ট্রাইকটা প্রচার করে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করে মিডিয়া অবদান রেখেছিল। আমরা এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। হাউ ডিড গ্রেটা থুনবার্গ স্টার্ট হার অ্যাক্টিভিজম? সে তার কাজটা শুরু করেছিল কীভাবে? গ্রেটা থুনবার্গ স্টার্টেড হার অ্যাক্টিভিজম ইন অগাস্ট 2018 বাই স্কিপিং স্কুল। সে প্রথমে স্কুল ধর্মঘট করে শুরু করেছিল। অ্যান্ড সিটিং আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট, তারপর সুইডিশ পার্লামেন্টের বাইরে বসেছিল উইথ এ সাইন দ্যাট রেড, যেখানে লেখা ছিল স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট টু ডিমান্ড অ্যাকশন অ্যাগেনস্ট গ্লোবাল ওয়ার্মিং। আর যার দাবি ছিল বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে কাজ করা। হোয়াট ইজ গ্রেটা ইফেক্ট? দারুণ একটা প্রশ্ন, এই প্যাসেজ আসলে এই প্রশ্নটা আসতে পারে। গ্রেটা ইফেক্টটা কি? দ্য গ্রেটা ইফেক্ট রিফার্স টু দ্য গ্লোবাল ইনফ্লুয়েন্স গ্রেটা থুনবার্গ হ্যাজ হ্যাড অন চেঞ্জিং হাউ পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। বইয়ে কিন্তু এই লাইনটা ছিল, মানে মানুষ কিভাবে জলবায়ু নিয়ে চিন্তা করে এবং কাজ করে, এরটা পরিবর্তনের জন্য গ্রেটা থুনবার্গ যেটা করেছিল সেই প্রভাবটাকে, সেই বৈশ্বিক ইনফ্লুয়েন্সটাকে বলা হয় গ্রেটা ইফেক্ট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রাইডেজ ফর ফিউচার মুভমেন্ট? এই যে ফ্রাইডেজ ফর ফিউচার যে আন্দোলন হয়েছিল এর তাৎপর্যটা কি? দ্য ফ্রাইডেজ ফর ফিউচার মুভমেন্ট ইন্সপায়ার্ড বাই গ্রেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে এনকারেজড স্টুডেন্টস, অনুপ্রাণিত ছাত্ররা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, টু স্কিপ স্কুল অন ফ্রাইডেজ, শুক্রবারে স্কুল ত্যাগ করেছিল কী করতে? টু প্রোটেস্ট ক্লাইমেট চেঞ্জ রেইজিং ম্যাসিভ গ্লোবাল অ্যাওয়ারনেস। এর ফলে কি হয়েছিল? সারা বিশ্বব্যাপী গ্লোবাল অ্যাওয়ারনেস, বৈশ্বিক সচেতনতা রেইজ হয়েছিল, বৃদ্ধি হয়েছিল। অ্যান্ড প্রেশারিং লিডার্স, এবং নেতাদেরকে চাপ দিয়েছিল টু অ্যাক্ট, কাজ করার জন্য। হাউ হ্যাজ গ্রেটাস অ্যাক্টিভিজম ইনফ্লুয়েন্সড দ্য ওয়ে পিপল থিঙ্ক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ? আর গ্রেটার কাজটা কিভাবে মানুষকে অনুপ্রাণিত করেছিল, জলবায়ু সম্পর্কে তাদের চিন্তাটাকে কিভাবে পরিবর্তন করেছিল? গ্রেটাস অ্যাক্টিভিজম হ্যাজ মেড পিপল মোর অ্যাওয়ার অফ দ্য আর্জেন্সি অফ ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, গ্রেটার কাজগুলো এই জলবায়ু পরিবর্তনের আর্জেন্সি মানে গুরুত্বটা, তাৎপর্যটা সম্পর্কে মানুষের সচেতনতাটা আরও বেড়ে গিয়েছিল। অ্যান্ড ইন্সপায়ার্ড মিলিয়ন্স, এবং লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছিল টু ডিমান্ড স্ট্রঙ্গার এনভায়রনমেন্টাল পলিসিস, আরও শক্তিশালী পরিবেশের নীতি প্রতিষ্ঠার দাবি জানাতে সাহায্য করেছিল। অ্যান্ড অ্যাকশন ফ্রম দেয়ার লিডার্স, এবং তাদের নেতাদের কাছ থেকে এই জলবায়ু নিয়ে কাজের দাবি জানিয়েছিল। হোয়াট ইম্প্যাক্ট ডিড গ্রেটা থুনবার্গস স্পিচ হ্যাভ অন গ্লোবাল ক্লাইমেট অ্যাওয়ারনেস? এই যে বৈশ্বিক জলবায়ু সচেতনতার উপরে গ্রেটা থুনবার্গের যে স্পিচ, বক্তব্যের কী প্রভাব আছে? হার স্পিচেস ইনক্লুডিং অন অ্যাট দ্য ইউএন পাওয়ারফুলি ক্রিটিসাইজড গ্লোবাল লিডার্স। তার বক্তব্যগুলো, বিশেষ করে জাতিসংঘে তার যে বক্তব্যটা মানে খুব দারুণভাবে পাওয়ারফুলি ক্রিটিসাইজড, সমালোচনা করেছিল গ্লোবাল লিডার্স, বৈশ্বিক নেতাদেরকে। অ্যান্ড ড্রিউ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন, এবং বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করেছিল টু ক্লাইমেট ইস্যুস, এই জলবায়ু সমস্যার দিকে। মোটিভেটিং বোথ ইউথ অ্যান্ড অ্যাডাল্টস, এবং যুবক এবং প্রাপ্তবয়স্ক যারা বয়স্ক সবাইকে অনুপ্রাণিত করেছিল টু এঙ্গেজ ইন ক্লাইমেট অ্যাক্টিভিজম, এই জলবায়ু নিয়ে কাজ করতে সবাইকে অনুপ্রাণিত করেছিল। হোয়াট ইজ গ্রেটা থুনবার্গস প্রাইমারি কনসার্ন? গ্রেটা থুনবার্গের মানে একমাত্র বা প্রাথমিক চিন্তার বিষয়টা কী?
গ্রেটা থুনবার্গস প্রাইমারি কনসার্ন ইজ দ্য ল্যাক অফ ইফেক্টিভ অ্যাকশন এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। মানে জলবায়ু পরিবর্তন নিয়ে কার্যকর কোনো কাজ হচ্ছে না, এই যে কাজের ঘাটতি, এটাই হলো তার একমাত্র দুশ্চিন্তার বিষয়। অ্যান্ড ইটস ডিভাস্টেটিং ইম্প্যাক্ট অন দ্য প্ল্যানেট অ্যান্ড ফিউচার জেনারেশন। আর এই জলবায়ু পরিবর্তনের ফলে যে আমাদের এই যে প্ল্যানেট, গ্রহ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরে কী যে ভয়াবহ একটা প্রভাব ফেলবে, এটাই হলো তার দুশ্চিন্তার কারণ। হাউ হ্যাজ গ্রেটা থুনবার্গস লাইফ চেঞ্জড সিন্স শি স্টার্টেড অ্যাক্টিভিজম। সে যখন এই আন্দোলন শুরু করলো, তারপর তার জীবনটা কীভাবে বদলে গেল? সিন্স স্টার্টিং হার অ্যাক্টিভিজম গ্রেটাস লাইফ হ্যাজ চেঞ্জড ড্রামাটিক্যালি। হ্যাঁ, সে আন্দোলন শুরু করার পরে তার জীবনটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেছে। শি হ্যাজ স্পোকেন টু দ্য ওয়ার্ল্ড লিডার্স, অ্যাপিয়ার্ড ইন ডকুমেন্টারিজ, বিন নমিনেটেড ফর এ নোবেল পিস প্রাইজ অ্যান্ড বিকাম আ গ্লোবাল সিম্বল অফ ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিজম। বুঝছো মনে হয়? সে বৈশ্বিক নেতাদের উদ্দেশ্যে কথা বলেছে, তাকে নিয়ে অনেক প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে, নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছে এবং সে কি হয়েছে, একটা বিশ্বের প্রতীক হয়েছে ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিজম। মানে ইউথদের ভিতরে জলবায়ু কর্মী একটা প্রতীক, মানে বৈশ্বিক প্রতীক হিসেবে পরিণত হয়েছে। হাউ ডিড গ্রেটা থুনবার্গস ভিউ অফ হার অ্যাসপারগাস সিন্ড্রোম শেপ হার অ্যাপ্রোচ টু ক্লাইমেট অ্যাক্টিভিজম? এটা হুবহু আমরা প্যাসেজ থেকে লিখে দিতে পারবো, সমস্যা নাই। হোয়াট রোল ডিড মিডিয়া প্লে? এটা আমরা একটু আগেই বলেছি যে মিডিয়া কী ভূমিকা রেখেছিল, একই অ্যান্সার। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ গ্রেটাস স্কুল স্ট্রাইক ইন 2018? হাউ ডিড ইট ইভলভ গ্লোবালি? তার 2018 সালে তার যে স্কুল স্ট্রাইকের উদ্দেশ্য কী ছিল আর বৈশ্বিকভাবে এটা ছড়িয়ে পড়লো কীভাবে? ওই যে আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম তার এইমটা কী ছিল, এখন এইম নাতে পারপোজ দিয়েছে। গ্রেটাস স্কুল স্ট্রাইক এইমড, তো লক্ষ্য ছিল টু প্রেশার পলিটিশিয়ানস বা প্রেশারাইজ পলিটিশিয়ানস, রাজনীতিবিদদেরকে চাপ দিতে, টু অ্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের উপরে কাজ করার জন্য। ইট ইভলভ ইন্টু ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট, এর সারা বিশ্বব্যাপী একটা বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছিল। উইথ স্টুডেন্টস ফ্রম ওভার 125 কান্ট্রিজ, 125টা দেশের ছাত্রদের নিয়ে পার্টিসিপেটিং ইন ক্লাইমেট প্রোটেস্ট, আর তারা এই জলবায়ু প্রতিরোধের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। হাউ ডিড গ্রেটা থুনবার্গস জার্নি টু USA in 2019 অ্যালাইং উইথ হার এনভায়রনমেন্টাল মেসেজ? এই যে 2019 সালে সে যে যাত্রা করেছিল ইউএসএতে, এটা তার যে পরিবেশের যে বার্তা, তার সাথে এটা সামঞ্জস্য কীভাবে হয়েছে, তার যাত্রাটা তার যে মেসেজের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হয়েছিল? গ্রেটা ট্রাভেল টু দ্য USA ওয়ান এ উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড বোট টু অ্যাভয়েড এয়ার ট্রাভেল। আমি পড়ানোর সময় বলেছিলাম সে এই বোটে করে গিয়েছিল বিমানে ভ্রমণটাই এড়িয়ে যাওয়ার জন্য। অ্যালাইনিং উইথ হার মেসেজ অফ রিডিউসিং কার্বন এমিশনস অ্যান্ড লিভিং সাস্টেনেবলি। তার মানে ওই যে কার্বন নির্গমনটা, তার মেন উদ্দেশ্য হলো কার্বন নির্গমনটা যেন কম হয়। আমরা সব কিছুতে তো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো উৎপন্ন করছি, এটা যেন কম হয় সেটার জন্য সে আন্দোলন করছে। আর সেই জন্য সে প্লেন অ্যাভয়েড করে এই বোটে করে গিয়েছিল। আমরা একেবারে লাস্টে চলে এসেছি। হোয়াট সিমিলারিটিস এক্সিস্ট বিটুইন গ্রেটা থুনবার্গ অ্যান্ড রোজা পার্কস অ্যাকর্ডিং টু গ্রেটা? এটা পড়ানোর সময় ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আর ব্যাখ্যা দেবো না। ইন হোয়াট ওয়েস হ্যাজ গ্রেটা থুনবার্গস অ্যাক্টিভিজম চ্যালেঞ্জড ট্র্যাডিশনাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ন্যারেটিভস? খুব দারুণ একটা প্রশ্ন যে গ্রেটা থুনবার্গের এই আন্দোলনটা কীভাবে রাজনীতিবিদ এবং যারা অর্থনৈতিক ন্যারেটিভস আছে, মানে অর্থনৈতিক যে বর্ণনা আছে বা থিওরি আছে, সেগুলোকে কীভাবে চ্যালেঞ্জ করেছিল। গ্রেটাস অ্যাক্টিভিজম ক্রিটিসাইজেস, সমালোচনা করেছিল ওয়ার্ল্ড লিডার্স ফর প্রায়োরিটাইজিং মানি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। বলছে এই যে বৈশ্বিক নেতারা অর্থ এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে অগ্রাধিকার দেয়। প্রায়োরিটি মানে কি? অগ্রাধিকার দেওয়া। ওভার এনভায়রনমেন্টাল সার্ভাইভাল, মানে পরিবেশের যে ভারসাম্য তার উপরে তারা অর্থনৈতিক সমৃদ্ধিকেই বেশি গুরুত্ব দেয়। চ্যালেঞ্জিং দ্য বিলিফ দ্যাট ইকোনমিক এক্সপ্যানশন মাস্ট কাম বিফোর ক্লাইমেট রেসপন্সিবিলিটি। আর সে চ্যালেঞ্জ করেছিল এই বিশ্বাসকে, দ্য বিলিফ দ্যাট ইকোনমিক এক্সপ্যানশন, অর্থনৈতিক সমৃদ্ধি
বা বিস্তার মাস্ট কাম, অবশ্যই আসতে হবে বিফোর ক্লাইমেট রেসপন্সিবিলিটি, মানে জলবায়ুর প্রতি আমাদের যে দায়িত্ববোধ আছে তার চাইতে অর্থনৈতিক সমৃদ্ধির গুরুত্বটা আগে আসে। এই যে বিশ্বাস বিশ্ব নেতাদের এবং অর্থনীতিবিদদের, এইটাকে সে সমালোচনা করেছিল তার বক্তব্যের মাধ্যমে। তো এই ছিল আমাদের একটা প্যাসেজের সম্পূর্ণ একটা প্যাকেজ আলোচনা। আশা করি এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হবে না, হইলেও তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।